নির্বাচনের যখন ঠিক আর 1 মাস বাকি, ঠিক সেই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ খলিলুর রহমানকে তলব করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। ঠিক 1 মাস আগে এই বৈঠককে সমালোচকরা বা বিশ্লেষকরা দেখছেন ভিন্ন চোখে। যখন আপনারা জানেন যে বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে এবং সবকিছু এর আগেও যুক্তরাষ্ট্র বারবার সতর্ক করেছিল খলিলুর রহমানকে, সে বিষয়ে ঠিক কতটুকু অগ্রগতি হলো, কি বাংলাদেশ সরকার পদক্ষেপ নিল, এ বিষয়ে মূলত একটি সারসংক্ষেপের জন্যই সেই বৈঠক বলে এর মধ্যে খবর বের হয়েছে। সেখানকার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি অনেক উচ্চপদস্থ কর্মকর্তার সাথে বৈঠক করার কথা রয়েছে। আমরা জানি যে এর আগে ডোনাল্ডুর চলে গেছেন, কিন্তু পল কাপুর যিনি এসেছেন তার সাথে বৈঠক করবার কথা রয়েছে এবং আরও অনেক বিষয়ে আলাপ রয়েছে, যেখানে বাণিজ্য বা অন্যান্য বিষয়ে নিরাপত্তা সহ। আসলে বৈঠকের বিস্তারিতটি জানা হয়নি, তবে নির্বাচনের আগে ঠিক 1 মাস আগে এই বৈঠকটিকে দেখা হচ্ছে একটি ভিন্ন উদ্দেশ্যে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কিছু রুটিন ওয়ার্ক দিয়েছিল, সেটি বাস্তবতা কতটুকু সেটা দেখবে নির্বাচনের আগে। কারণ আপনারা জানেন যে বিভিন্ন মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই একটি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছিল। আমরা জানি যে জাতিসংঘ কদিন আগে এই বাংলাদেশে তাদের নির্বাচন পর্যবেক্ষণে তাদের দল পাঠাবার কথা অস্বীকার করেছে। তো আসলে সামগ্রিক বিষয় কি সেটি 12 তারিখেই খোলাসা হবে। তবে বোঝা যাচ্ছে যে নির্বাচনের আগে এই আগামী 7টি দিন খুবই একটি তাৎপর্যপূর্ণ সপ্তাহ বলে মনে করা হচ্ছে। ভারতের সাথে এর মধ্যে বাংলাদেশের সম্পর্ক একেবারে যাকে বলে তলানির চাইতে তলানিতে অবস্থান করছে। মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ যাবে না বলে অনড় রয়েছে। ভারতের জয়শঙ্কর এসেছিল, সম্পর্ক সেদিকে গলেনি। এদিকে জামাত অব্যাহতভাবে নির্বাচনের পরিবেশ নেই সে কথা বলেছে এবং একতরফাভাবে সিইসি একটি বিশেষ দলের অধীনে কাজ করছে, সেটি এরই মধ্যে জানিয়েছে। আপনি জানেন জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ আবু তাহের এই বিষয়টি গণমাধ্যমে উপস্থাপন করেছেন এবং সিইসির একতরফা ব্যবহার, রাষ্ট্রের একতরফা ব্যবহার একটি বিশেষ দলের হয়ে কাজ করার সাথে প্রশাসন একটি বিশেষ দলের সাথে কাজ করছে, এই বিষয়গুলো সামনে এনেছে। যাই হোক, এই বিষয়গুলো কিভাবে সুরাহা হবে, যদিও পাতানো নির্বাচনের কথা বলেছিল এনসিপি সহ বিভিন্ন জায়গায়, যদিও আজ সিইসি সেই পাতানো নির্বাচনের কথা অস্বীকার করেছে। তো সামগ্রিকভাবে বলা যেতে পারে যে একটি ঠিক ত্রিশঙ্কুল একটি অবস্থা বিরাজ করছে। আমরা দেখেছি সিইসি আজকে বলছেন যে না, দেশে কোনো পাতানো নির্বাচন অনুষ্ঠিত হবে না। তো আসলে এই পুরো বিষয়টি কোন দিকে যায় সেটি অবশ্য দেখার বিষয়। একদিকে আন্তর্জাতিক চাপ সেটি অব্যাহত রয়েছে। সর্বশেষ যেটি বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে হঠাৎ ডক্টর খলিলুর রহমানকে তলবটা, এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের ফাইনাল একটি মেসেজ সেখান থেকে আসবে নির্বাচনের আগে। আমরা জানি যে এই নির্বাচনের পরিবেশ নেই, এই সমস্ত যে কথাগুলো জামাত বলছে, তার আগে সে সেনাবাহিনী প্রধানের সাথে একটি বৈঠকের কথা গণমাধ্যমে এসেছে। ফলে জামাত যে ঠিক নানান বুকে একটি তৎপরতা চালাচ্ছে বা শেষ মুহূর্তে নির্বাচনের বিষয়, এটি বোঝাই যাচ্ছে, কারণ ফিল্ড জামাতের অনুকূলে নেই, এটি পরিষ্কার হয়ে গেছে। তো আবার ইনক্লুসিভ নির্বাচনে জাতিসংঘ সহ অন্যান্য দেশের যে চাপ বিদেশি, সেটির কতটুকু অগ্রগতি, যুক্তরাষ্ট্র ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছে। তো যে ঘটনাই ঘটুক না কেন, যাই হোক না কেন, আসলে সব বিষয় পরিষ্কার হয়ে যাবে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে। ফলে বলা যেতে পারে যে রাজনীতির আকাশে নেক্সট 4 থেকে 5টা দিন খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের এই তলবটিকে রাজনীতির একটি নয়া টার্নিং পয়েন্ট হিসেবে অনেকে মনে করছে। সেই বাস্তবতা ঠিক কতটুকু বাস্তবে দেখা মেলে, সেটির জন্য অপেক্ষায় থাকতে হবে আর 4 থেকে 5টি দিন। হঠাৎ করে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান কেন আমেরিকায় গেলেন? আমেরিকা কি তাকে ডেকে পাঠিয়েছে? এর পাশাপাশি আরো কিছু ঘটনা বাংলাদেশে ঘটেছে। আজকে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। কিছু অজানা তথ্য আপনাদের সামনে আসবে, একদম শেষ পর্যন্ত দেখবেন বলে আশা করি। আর একটা ছোট্ট আনন্দের খবর জানিয়ে শুরু করি যে এই রূপান্তরের সত্যের এই চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা 1 লাখ অতিক্রম করেছে। আরো 2-3 দিন আগে আমি বলবো করেও আমার আসলে বলা হয়নি। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা, সবাইকে ধন্যবাদ। আপনাদের এই সমর্থনের কারণেই আমি অনেকটা ক্যাজুয়ালি শুরু করেও আজ প্রায় 16 মাসের মতো হলো চ্যানেলটি নিয়ে আছি। প্রায় প্রতিদিনই আপনাদের সামনে হাজির হচ্ছি কোনো না কোনো বিষয় নিয়ে। যাই হোক, ডক্টর খলিলের বিষয় নিয়ে আসছি। তার আগে একটু পেছনে যেতে চাই যে
আপনাদের কি মনে আছে যে কক্সবাজার জেলার পেকুয়া বাজার একটা বাজার আছে, এটা পেকুয়া বাজার, ওখানে একটা উপজেলার আন্ডারে একটা মেইন বাজার, ওটা ব্যবসায়িক ভাবে ভীষণ ইম্পর্টেন্ট। এবং আমি একটা 19 তলা হোটেলের কথা বলেছিলাম, যেটা নিচের তলাটা ছিল পানশালা, রেস্টুরেন্ট এসব, এবং তারপরে উপরের দিকে ছিল মানে থাকার জায়গা। এই 19 তলা হোটেলটির মালিক ছিল মোস্তফা মাঝি, এবং এই হোটেলটি বেশ কয়েক মাস আগে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, যখন টেকনাফে আরাকান আর্মিকে ডক্টর ইউনূসের প্রশাসন ব্যাগ দিচ্ছিল, এবং সেখানে আরাকান আর্মিরা সেখানে মানে বিয়ে করছে, ঘর বাড়ি করে থাকছে। তো সেই অবস্থায়, এবং সেখানে অনেক মার্কিন আহ, সেনা, মার্কিন প্রশাসনের লোকজনের আসা যাওয়া ছিল, যে কারণে সেখানে তাদের মনোরঞ্জনের জন্য একটা পানশালা করা হয়েছিল। 3-4 দিন আগে হঠাৎ এই মোস্তফা মাজিকে তার বাসায় মৃত অবস্থায় পাওয়া গেছে। তারা মোস্তফা মাজিকে হত্যা করেছে সেটা এখনো জানা যায়নি। এমনকি মোস্তফা মাজির মতো একজন গুরুত্বপূর্ণ লোক ওই পেকুয়া বাজারে, তার মৃত্যুটা নিয়ে তেমন কোথাও কোনো আলোচনা বা আমাদের প্রধান প্রধান গণমাধ্যমে বিষয়টি আসছে বলে আমার চোখে পড়েনি। যে কথা বলছিলাম যে ডক্টর খলিল কেন আমেরিকায় গিয়েছেন হঠাৎ করে, 3টি কারণে তিনি গিয়েছেন। যে বাংলাদেশ এই যে চীনের সাথে তাদের দহরম মহরম বাড়ছে, এবং চীন থেকে তারা 20টি J-10 CE যুদ্ধ বিমান কিনবে বলে আলোচনা করছে। কেন এই যুদ্ধ বিমানগুলো চীন থেকে বাংলাদেশ কিনবে, এই প্রশ্নটি মার্কিন কর্তৃপক্ষ ডক্টর খলিলকে করবে। ডক্টর খলিল মূলত পল কাপুরের সাথে মিটিং করবেন, যিনি অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি ফর সাউথ এশিয়া। আবার ভারতে যিনি মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার, তার সাথেও ডক্টর খলিলের মিটিং হওয়ার কথা। এর বাইরে ট্রাম্প প্রশাসনের আরো 2-1 জনের সাথে মিটিং হওয়ার কথা। সুতরাং এই যে চীন থেকে যুদ্ধ বিমান কেনা, চীনের সাথে দহরম মহরম, এই প্রশ্নটি ডক্টর খলিলকে করবে। আরেকটা বিষয়, যে আপনারা সোনাদিয়া দ্বীপের নাম শুনেছেন, আমরা তো বারবার সেন্ট মার্টিন দ্বীপের কথা বলছি যে সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকা নিয়ে নেবে, কিন্তু আমেরিকার কুনজর পড়েছে সোনাদিয়া দ্বীপের উপর। এই সোনাদিয়া দ্বীপের কাছে, সোনাদিয়াটা হলো মহেশখালী উপজেলার মধ্যে, এই সোনাদিয়া দ্বীপের কাছে একটা গভীর সমুদ্র বন্দর হবে। এই সমুদ্র বন্দরটা কে করবে, এটা নিয়ে চীন অনেক ঘোরাঘুরি করছে। আবার সোনাদিয়া দ্বীপটাকে একটা ইকো পার্কের মতো করবার জন্য শেখ হাসিনা সরকার চেয়েছিল জাপানের সাথে একটা আলোচনা করতে, কারণ এটা আবার এই প্রাকৃতিকভাবে খুব সমৃদ্ধশালী, এবং এটাকে বলা হয় যাযাবর পাখিদের দ্বীপ। তো এইখানে এখন যেহেতু আমেরিকার কুনজর পড়েছে, আমি বললাম যে আমেরিকার অনেক সৈন্যরা, আমেরিকান প্রশাসনের লোকজন এখন সোনাদিয়া দ্বীপে যাওয়া আসা করে। এই সোনাদিয়া দ্বীপে খুব রিসেন্টলি হত্যাকাণ্ড বেড়ে গেছে, বেশ কিছু খুন হয়েছে এখানে, এবং এই খুনগুলো নিয়ে ট্রাম্প প্রশাসন ভীষণ উদ্বিগ্ন, এবং তারা জানতে চায় যে এই খুনগুলো কারা করছে। স্বভাবতই যখন এই সোনাদিয়া এই খুনগুলো হচ্ছে, অনেকেই বলছে যে ভারতের এখানে হয়তো কোনো হাত আছে, কিন্তু ভারতের পক্ষ থেকে এটি অস্বীকার করা হচ্ছে, এবং ট্রাম্প প্রশাসনও মেনে নিচ্ছে হয়তো এটা ভারত করছে না। তাহলে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে, এটি নিয়ে আলাপ করবে এই ডক্টর খলিলের সাথে। কারণ এখন আরাকান আর্মি কিন্তু অনেকটা ব্যাকফুটে চলে গেছে, মাঝখানে তাদের যে একটা জয় জয়কার ছিল সেই জায়গাটা তারা নেই, তারা পিছু হটেছে। তো সেই জায়গায় এখন আরাকান আর্মির ভূমিকাটা কি, এখানে আবার রোহিঙ্গারা সশস্ত্র গ্রুপ করে তারা আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করছে। সো এই জায়গার সমীকরণগুলো খুব জটিল হয়ে গেছে, এটি নিয়েও তার সাথে কথা হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা ডক্টর খলিলের সাথে হবে সেটা হলো যে সবাই চাচ্ছে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক। আপনারা দেখেছেন যে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করতে জাতিসংঘ কাউকে পাঠাবে না। কদিন আগে কমনওয়েলথের দেশগুলোর অ্যাসোসিয়েশনের মহাসচিব এসেছিলেন, তিনিও বলে গেছেন যদি ইনক্লুসিভ ইলেকশন না হয় তারাও কোনো পর্যবেক্ষক পাঠাবেন না। IRI যারা বাংলাদেশে থাকে, যারা কদিন আগে একটা ভুয়া জরিপ করে বলল যে 70%-এর মতো লোকজন ইউনূসকে সমর্থন করে, তারাও এই নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবে না। এরকম 7টা প্রধান পর্যবেক্ষক সংস্থা বাংলাদেশে আসবে না। মানে
যেহেতু ইনক্লুসিভ নির্বাচন করার এখনো পর্যন্ত অবস্থা তৈরি হয়নি, ইউনূস এখনো ঘোষণা দেয়নি বা ইউনূস সরে যায়নি, সুতরাং এই যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে লোক দেখানো একটা পক্ষপাত দুষ্ট দুর্বল নির্বাচন হবে, সেই নির্বাচনে পর্যবেক্ষক পাঠিয়ে সময় এবং অর্থের অপচয় করতে চায় না এসব জাতিসংঘ, কমনওয়েলথ, এইসব সংস্থাগুলো। তো এই জায়গায় আমেরিকা ট্রাম্প প্রশাসন ডক্টর খলিলকে ডেকেছেন এ কারণে যে বারবার তার কাছে এই ডক্টর খলিলের মাধ্যমে কিন্তু মেসেজগুলো ডক্টর ইউনূসকে দেওয়া হয়েছে, যে কাতারে মিটিং হয়েছে, দিল্লিতে মিটিং হয়েছে, যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক। তো আমেরিকা এখন জানতে চায় যে বারবার বলা সত্ত্বেও কেন এই ইনক্লুসিভ নির্বাচনটা হচ্ছে না, বা এখন এ পর্যন্ত কোনো ঘোষণা হচ্ছে না। এই বাংলাদেশের বর্তমানে নির্বাচনকে ঘিরে কি অবস্থা, এই পুরো বিষয়টা নিয়ে আলোচনার জন্যই ডক্টর খলিলকে ডেকেছেন। অনেকেই বলার চেষ্টা করছে যে ডক্টর খলিল আসলে গিয়েছে এই যে এখন বাংলাদেশ থেকে কেউ যদি আমেরিকান ভিসা অ্যাপ্লাই করে, বিশেষ করে বিজনেস ভিসা বা ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা, তাহলে তাকে একটা বন্ড মানি ডিপোজিট হিসেবে দিতে হবে। তো এই বন্ড মানিটা যেন না দিতে হয়, এই তদবির করবার জন্য ডক্টর খলিলকে আমেরিকায় পাঠানো হয়েছে। এটি আসলে অসত্য তথ্য। ডক্টর খলিল আমেরিকায় যাবে সেটি আগেই সিদ্ধান্ত হয়েছে। তারপরে এই ট্রাম্প প্রশাসন এই ঘোষণাটা দিয়েছে যে 38টা দেশের এখন ভিসার সাথে, বিশেষ করে যদি ভিসা পায় তাহলে তার সাথে ভিসা বন্ড মানি দিতে হবে। আপনি মানে 38টা দেশের নাম দেখলে আপনি দেখবেন আমাদের দক্ষিণ এশিয়া আছে নেপাল, ভুটান, আর অধিকাংশ আফ্রিকার এই যে নাইজেরিয়া বা এরকম উগান্ডা, জিম্বাবুয়ে, গাম্বিয়া, মানে যে নামগুলো আপনারা নাম শুনলে বোঝা যায় যে দরিদ্র, গরিব, যুদ্ধপীত, তো সেই জায়গায় এখন বাংলাদেশের নাম উচ্চারণ হচ্ছে। শেখ হাসিনার সরকার বাংলাদেশকে 2041 সালে উন্নত বিশ্বের দিকে নিয়ে যাওয়ার জন্য, 2030 সালের মধ্যে ক্ষুধা মুক্ত দেশ গড়বার জন্য এবং মধ্যমায়ের দেশ গড়বার জন্য একটা টার্গেট করেছিলেন এবং সেভাবে আগাচ্ছিলেন। ডক্টর ইউনূস সেখান থেকে একদম পা ধরে বাংলাদেশকে নিচে নামাচ্ছে এবং এখন বিশ্বের যে দেশগুলোর নাম শুনলে আমরা আমাদের চোখে এই ক্ষুধা মন্দা ভাসে, বাংলাদেশের নামটা সেই তালিকায় ঢুকে গেছে। ডক্টর ইউনূস এমন ম্যাজিক দেখাচ্ছেন যে তার ম্যাজিকের তুলনায় অনেকে বলেন এটা ইউনূস ম্যাজিক, আমি বলি এটা ডক্টর ইউনূসের গালে ডোনাল্ড ট্রাম্পের চপেটাঘাত। এবং এই যে এখন এই যে ভিসা বন্ড ফি, এই বন্ড ফিটা কি, যাদের অলরেডি আমেরিকান ভিসা আছে এক্সিস্টিং তাদের জন্য এটা প্রযোজ্য না, কিন্তু নতুন করে যারা ভিসা অ্যাপ্লাই করতে যাবে তখন ওই ভিসা অফিসার 3টা ক্যাটাগরি, হয় $5,000, নাহলে $10,000, নাহলে $15,000 তাকে সিকিউরিটি ডিপোজিট দিতে হবে। সো ভিসার ইন্টারভিউর সময় আপনাকে অফিসার বলে দেবে যে তুমি এত টাকা ডিপোজিট দাও। এই ডিপোজিট দেওয়ার অর্থ হলো যে আপনি যখন আমেরিকায় যাবেন এবং আপনি ওই ভিসার শর্ত অনুযায়ী আপনি যদি ফিরে আসেন তাহলে আপনি ওই টাকাটা ফেরত পাবেন, অথবা আপনি ভিসা পাওয়ার পরে গেলেন না তখনও আপনি ওই টাকাটা ফেরত পাবেন, অথবা আপনি আমেরিকায় আসলেন, আমেরিকা এয়ারপোর্ট থেকে আপনি ঢুকতে পারলেন না তখনও টাকাটা ফেরত পাবেন। কিন্তু আপনি যদি শর্ত ভঙ্গ করেন, আপনি যদি আপনার ভিসার মেয়াদের মধ্যে যদি ফিরে না আসেন তাহলে আপনার ওই টাকাটা হয়তো সরকার, মার্কিন সরকার রেখে দিতে পারে। হ্যাঁ, আর সবকিছু ঠিক থাকলে তো আপনি টাকা ফেরত পাবেন। কিন্তু সমস্যা হলো যে অনেকের পক্ষেই, বিশেষ করে মধ্যবিত্তের পক্ষে এতগুলো টাকা একসাথে দেওয়া এবং ওই টাকাটা ফেলে রাখা, হ্যাঁ, এটা অনেক সময় কঠিন হয়ে যেতে পারে। তবে এখানে 38টা দেশের তালিকায় বাংলাদেশের নাম আছে, এটি আমাদের জন্য একটা লজ্জার ব্যাপার। যদিও ডক্টর ইউনূসের লজ্জা নাই, তিনি হাসি হাসি মুখ করে আবার বলবেন। আবার এখন তার চামচারা বলতেছে যে ডক্টর খলিল গেছে এই ভিসার বন্ড মানির বিষয়টা ঠেকাতে। ডক্টর খলিল এই বিষয়ে আলোচনা করতে জানিনি, তাকে এই বিষয়ে ডাকাও হয়নি, অ্যান্ড হি ইজ নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, কারণ এই ভিসার বিষয়গুলো পল কাপুর কিংবা সার্জিও গার্ড দেখেন না। সুতরাং ডক্টর খলিল গেছে মূলত বাংলাদেশে একটা এই নেক্সট নির্বাচন নিয়ে কথা বলতে, এবং ডক্টর খলিল 12 তারিখে ফিরবেন। আমার ধারণা যে হয়তো একই ফ্লাইটে বাংলাদেশে যে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনিও আসতে পারেন আর কি। তো দেখা যাক ডক্টর খলিল বাংলাদেশের জন্য কি মেসেজ নিয়ে আসেন।
আর ডক্টর ইউনূস, তার উপর আমেরিকান প্রশাসনের বিশেষ করে ট্রাম্প প্রশাসনের আশীর্বাদের হাত কখনোই মাথায় ছিল না, কিন্তু আমেরিকা তার স্বার্থের বিষয়গুলো নিয়ে বাংলাদেশের সাথে ডিল করছে এবং এই ডিলিংসটা মূলত ডক্টর খলিলের মাধ্যমেই করছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।